আমার মাথায়ও চুল আছে, গালেও চুল আছে, বডিতেও চুল আছে, শুধু মাথায় টাক পড়ে কেন? চুলটা তোমাদের অত এসেনশিয়াল বা প্রয়োজনীয় অর্গানের মধ্যে বডি মনে করে না। ফেয়ারনেস ক্রিম কি আদতে কাজ করে? কালো সারাতে কিছু এসে যায় না, কালো রঙও যথেষ্ট সুন্দর লাগতে পারে। বায়োটিন এবং মিনক্সিডিল এর ব্যবহারে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া মিনক্সিডিল স্টার্ট করা উচিত না। সব মেয়েদের একটা বিশাল প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এই একনি। তারা আবার পরে 5 বছর বাদে নিয়ে আসে, দিয়ে বলে গর্তগুলো সারিয়ে দিই। প্রচুর পাগল দেখতে পাই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা এক মাথা চুল জট নিয়ে ঘুরে বেড়ায়। অন্য লোকেরা তো এত কিছু ইউজ করেও টাক। এই মিনক্সিডিল তো সারা জীবন লাগাতে হবে, আপনি সারা জীবন ন্যাড়া হয়ে থাকবেন। কোন সেলিব্রিটির হেয়ার ট্রান্সপ্লান্টটা আপনার মনে হয় যে ভালো হয়েছে? হর্ষা ভোগলে, সৌরভ গাঙ্গুলি? সানস্ক্রিন কি আদৌ কাজ দেয়? সেটি নিয়ে অ্যাকচুয়ালি চিকিৎসা কম কেন আছে তার একটা কারণও আছে। বায়োটিন চুইংগাম, বায়োটিনের কোনো সাকসেস রিপোর্ট এখন পর্যন্ত নেই। এখন যাদের প্রচুর চুলকানি তাদের কি করা উচিত? চুলকানো তো সবাই পছন্দ করে, আমরা একে ওকে চুলকে দিই। নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। ইনজেকশনের আরো একটা নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে ইনজেকশনের এই এপিসোডে আমরা কথা বলবো চামড়া নিয়ে। একজন ডার্মাটোলজিস্ট ডক্টর সৌরভ চৌধুরী তার সাথে আমাদের সাথে রয়েছেন। নমস্কার। নমস্কার। তো ডাক্তারবাবু, প্রথমেই ওয়েলকাম জানাই আমাদের ইনজেকশন পডকাস্টে। তো কেমন লাগছে আপনার এই হুইল চেয়ারে বসে? লাগছে, কোনোদিন তো এরকম বসিনি, দেখছি জীবনে প্রথম এরকম একটা ইন্টারভিউ। তো এই চামড়া নিয়ে আমাদের অনেক ইনসিকিউরিটি রয়েছে, বিশেষ করে ইন্ডিয়ানদের মধ্যে, যে আমরা যেরকম আমার ব্রাউন স্ক্রিন বা কারোর যদি একটু কালো হয় তাদেরকে খুব ছোট করে দেখা হয়। হ্যাঁ, তো সেই কারণে অনেকে যেরকম মাইকেল জ্যাকসন করেছিলেন, যে কালো থেকে সাদা হয়েছিলেন। তো এটা কি করা সম্ভব? পুরোপুরি করা সম্ভব নয়, অবশ্যই এটা একটা ফেয়ারনেস যেটা বলা হয়, এটা অবশ্যই আমাদের সোসাইটির পক্ষে একটা খারাপ। এবং আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু আমরা এখন অনেক দিন ধরেই লাগাতার প্রচার করা হয়েছে। অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া থেকে দিয়া মির্জাকে অ্যাম্বাসেডার করা হয়েছিল, যে ফেয়ারনেস ক্রিম বা ফেয়ারনেস এই ব্যাপারটা সব কিছু থেকে তুলে দেওয়া হয়েছে। এর জন্য দেখবেন একটা বহুল প্রচলিত ব্র্যান্ড তাদের নাম থেকে ফেয়ারটা তুলতে বাধ্য হয়েছে। এটা কিন্তু আমাদের লাগাতার একটা এফোর্টের ফলে। ফেয়ারনেস নয়, আমরা স্কিনটাকে সুস্থ উজ্জ্বল করুন, তাহলেই যথেষ্ট। কালো সাদাতে কিছু এসে যায় না, কালো রঙেও যথেষ্ট সুন্দর লাগতে পারে। মেন হচ্ছে ব্লেমিশেসগুলো যাতে না থাকে, ডিজিজ ফ্রি এবং সুস্থ সজীব ত্বক, সেটাই আমাদের লক্ষ্য। ফেয়ারনেস ক্রিম কি আদতে কাজ করে? ফেয়ারনেস ক্রিম দিয়ে ফেয়ারনেস বিশেষ কিছু হয় না। হ্যাঁ, কিছু প্রোডাক্টস অবশ্যই আছে যেগুলোতে কিছুটা পিগমেন্ট লাইটনিং হয়, মানে কিছুটা পিগমেন্ট বা কালো ভাব কমে। তো ওভারঅল মানে ফেস কিছু এরিয়া ইউজ করা হয়, কিন্তু ফেয়ার বলতে গেলে ফর্সা হয়ে যাবে সাদা, সেটা নয়। না, ওটা দেখায় না যে একজন কালো ছিল, না ওটা শেড কার্ডের মতন পরপর পরপর পরপর, এবং যে মডেলগুলো নেয় সবাই ফর্সাই। এইগুলো গিমিক, এবং এগুলোর জন্য বিশেষ করে আমাদের কি হয়, গ্রামে গঞ্জে ট্রিপল কম্বিনেশন যে স্টেরয়েড কন্টেনিংগুলো ইউজ হয়, সেগুলোর এগেনস্টই আমাদের মেনলি প্রচার। তার ফলে প্রচুর সাইড এফেক্ট হয়। ওটাতে একটা ফেয়ারনেস দেখা যায় স্কিন থিনিং বা পাতলা হওয়ার জন্য। সেইটা আমরা সবসময় বলি, সবাইকে বলি, দর্শকদেরও, যে ওভার দ্য কাউন্টার বা দোকানদারের কাছ থেকে ফর্সার ক্রিম বা পাড়ার লোকেদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে, অনেকে পাড়ার বৌদি, পাড়ার দিদির কাছ থেকে নিয়ে ওই ট্রিপল কম্বিনেশন, কিছু নাম আমি নিচ্ছি না, তবে সবাই জানে বেশ কিছু একটা নাম আছে যারা এখনও বিজনেস করে বেড়াচ্ছে, আমাদের কাছে আর বলতে আসে না, কিন্তু এটা কমন নাম এবং তারা ইউজ করে যায় বছর বছর। একবার ইউজ করলে কিন্তু বেশি দিন পরে আর ছাড়াও মুশকিল। তার একটা মানে মদের নেশার মতো হয়ে যায়, অ্যাডিকশান বলি আমরা, স্টেরয়েড অ্যাডিকশান। আচ্ছা, ছাড়লেই এটা রিবাউন্ড কালো হয়ে যায়, তাকে ছাড়তে দেবে না। ছাড়লেই এমন একটা হয়ে যাবে যে সোসাইটিতে মুখ দেখানো খুব মুশকিল। মানে মেনলি আমরা এনসিসি যেটা নিয়ে আলোচনা করব, মানে নখ, চুল এবং চামড়া। তো প্রথমে আগে চুলে আসি। চুলে আমরা রাস্তায় প্রচুর পাগল দেখতে পাই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা এক মাথা চুল জট নিয়ে ঘুরে বেড়ায়। তো তারা তো কখনো শ্যাম্পু, কন্ডিশনার, স্পা এগুলো তো জানে না। তো এই রকম মানে অন্য লোকেরা তো এত কিছু ইউজ করেও টাক। চুল তো আমাদের স্কিনেরই একটা পার্ট, এক্সটেন্ডেড পার্ট, মানে সেটা স্পেশাল অর্গান বলে। স্কিউটিনিয়াস স্পেশাল অর্গান হচ্ছে নেল অ্যান্ড হেয়ার, যেখানে কেরাটিনটা আলাদা থাকে, শক্ত কেরাটিন থাকে, হার্ড কেরাটিন থাকে। বাইরে থেকে আমরা চামড়ার উপর কী লাগাই, স্নান করে ময়েশ্চারাইজার লাগাই, তাহলে স্কিনটা চকচক করে, সানস্ক্রিন লাগে বেরোনোর আগে।
আর যে কিছুই লাগে না তার স্কিনটা ওরকম ডাল ফাটা ফাটা থাকতে পারে। শ্যাম্পুর কাজ হচ্ছে চুলের বাইরে বাহ্যিক অংশটার যত্ন নেওয়া, যেটা স্ক্যাল্পের বাইরে আছে, কেরাটিনাস পার্ট, সেটা যত্ন নেওয়া, সেটা লাস্টারলেস বা একটা ডাল লুকিং, ক্র্যাকস হয়ে যাওয়া, এইগুলো মানে এটা একটা বাহ্যিক সৌন্দর্য। আসল স্কিন চুলটা তৈরি হয় হচ্ছে হেয়ার ফলিকুল থেকে, সেটা অনেক ডিপে থাকে, ডার্মিসে। সেখানে শ্যাম্পুর মাধ্যমেও কোনো ওষুধ পৌঁছানো সম্ভব না, আর তেলের মাধ্যমেও নয়। এইটা যেন জানতে হবে। এগুলো ধরনের গিমিক প্রোপাগান্ডা যেগুলো আছে, তেলের মধ্যে পোষণ দিচ্ছে, মানে প্রোটিন দিচ্ছে, ভিটামিন দিচ্ছে, দে কান্ট পেনিট্রেট দ্য স্ক্যাল্প স্কিন। এখন কিছু তেল বেরিয়েছে, এই তেলটা মাখলে নাকি টাকে চুল গজায়, বা বায়োটিন এবং মিনক্সিডিল এর ব্যবহার, এটা নিয়ে এটা খুব ট্রেন্ডিং একটা ওষুধ। মিনক্সিডিল হচ্ছে একটা অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ। ওকে, একটু সহজ করে যদি বলেন। মানে প্রেশারের ওষুধ, প্রেশার কমানোর। যখন এটা প্রয়োগ হয়েছিল 70 সাল নাগাদ, তখন কিছু লোকের মধ্যে অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ দেখা যায়। সেখান থেকে মানে একটা সাইড এফেক্টকে নিয়ে এসে আমাদের মিনক্সিডিলকে লোকাল সলিউশন করে তৈরি হয়, এবং লাস্ট 50 ইয়ার্স ধরে সাকসেসফুলি ট্রিটমেন্ট হচ্ছে। মিনক্সিডিলের ব্র্যান্ড ছিল ইন্ডিয়াতে অনলি 1 or 2 or 3, এখন 25 to 35 ব্র্যান্ডস। তাহলে অ্যাওয়ারনেস বাড়াতে মিনক্সিডিলের কাজ কিছু বাড়েনি। মিনক্সিডিল যেমন কাজ করতে এখনও তেমন কাজ করে, কিন্তু এখন লোকে মোর অ্যাডহেরেন্স টু ট্রিটমেন্ট, আরও বেশি ট্রিটমেন্ট চায়। এবং মিনক্সিডিল আমরা যতদিন মিনক্সিডিল অ্যাকচুয়ালি লাইফ লং লাগাতে হয় স্টার্ট করলে, তারা লাগায়। এবং মিনক্সিডিল একটা এফেক্টিভ থেরাপি অবশ্যই, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া মিনক্সিডিল স্টার্ট করা উচিত না, ওভার দ্য কাউন্টার নিয়ে লাগানো উচিত না। এখন আবার মিনক্সিডিল ওরাল ট্যাবলেটস এসে গেছে, অনেক দিনই, বেশ কিছুদিন হলে এসছে এবং পপুলার হচ্ছে। সেটা খেলে যেহেতু একটা অ্যান্টি হাইপারটেনসিভ, প্রেশারের কারোর একটু প্রবলেম হতে পারে, তো ডাক্তারের পরামর্শ ছাড়া মিনক্সিডিল প্রিপারেশান লাগানো ঠিক নেই। এবং হাইপারট্রিকোসি বা অবাঞ্ছিত রোম বেরোতে পারে মেয়েদের ক্ষেত্রে, এটা জানতে হবে। মেয়েদের ক্ষেত্রে বেরোতে পারে। মিনক্সিডিল আমি দেখেছি, আমার প্রেসক্রাইব করা মিনক্সিডিল লেখা আছে, বুঝিয়েও দেওয়া আছে কতটা করে লাগা। মিনক্সিডিলটা ওষুধ, তার ডোজ আছে, সে চাম্পি করে গেছে মিনক্সিডিল নিয়ে, এবং আমি দেখেছি 2 মাসের মধ্যে হেয়ার গ্রোথ, বিয়ার্ড এরিয়া। ছেলেদের প্রবলেম হয় না, মেয়েদের। প্রথমে তো অবাক হয়ে গেলাম, মিনক্সিডিল হেয়ার গ্রোথ হতে পারে 7% কেসে, কিন্তু তাও প্রলংড ইউজের আগে হওয়ার কথা না। তাকে জিজ্ঞেস করাতে বোঝা গেল সে মোটামুটি 5-6 গুণ বেশি ডোজে লাগিয়েছে। আচ্ছা, সে তেলের মতো করে নিয়ে মেখেছে। মিনক্সিডিল নট অ্যান অয়েল। অ্যাকচুয়ালি অয়েল লাগালে মিনক্সিডিল কাজ করে না, মিনক্সিডিল পেনিট্রেট করতে পারে না। ওই জন্য মিনক্সিডিল একটা ওষুধ, এবং এখন অনেক ওষুধ আছে এবং কিছু থেরাপিজ আছে যখন পপুলার হচ্ছে। অনেক কোন থেরাপি? তা প্রথম কথা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কমন যে মিথসগুলো চুল নিয়ে, তেল দেওয়া, ন্যাড়া করে দেওয়া, এগুলো খুব হয়। তো মানে না বললেও ন্যাড়া করে দিয়ে আসে, বলছি বেটার লাগানোর জন্য। আমি বলে দিই মিনক্সিডিল তো সারা জীবন লাগাতে হবে, আপনি সারা জীবন ন্যাড়া হয়ে থাকবেন? তখন হয়তো কিছুটা বোঝে। আর তারপরে আপনি যে এই রাস্তার ভিখারি দিলেন, আমিও বলি, দেখেছেন কি কাউকে চুলে শ্যাম্পু না করে চুল পড়ে যেতে? যার চুল পড়ার জেনেটিক্যাল চুল পড়া যাদের, তাদের পড়বেই। তাদের আটকাতে গেলে আপনাকে থেরাপির সাহায্য নিতে হবে, কখনো কখনো সার্জিক্যাল থেরাপিও লাগতে পারে। শ্যাম্পু দিয়ে একই কোম্পানি দেখা যাচ্ছে, একই শ্যাম্পু, আমাদের বাড়ির লোকদেরও বোঝানো সম্ভব হয় না। ওই অ্যান্টি হেয়ার ফল তার নাম দিয়ে দিল। অ্যাকচুয়ালি অ্যান্টি ড্যান্ড্রাফটা কাজে, বাকিগুলো সব কন্ডিশনারে হেরফের করে। কোনোটা একটু কন্ডিশনার বেশি দিয়ে দিল, সেটা বললো ফর ড্রাই হেয়ার, কোনোটা কম দিয়ে দিল, কোনোটা একটু সোপ বেশি দিয়ে দিল যাতে ভলিউমটা বাড়ে। এগুলো বাইরের খেলা আর কি। আর এই যে খুশকির জন্য আমাদের তো অবশ্যই কিছু ওষুধ ইউজ করতে হবে। ঘরোয়া টোটকাও কেউ ইউজ করে, কিন্তু আমরা মেনলি করি হচ্ছে ওষুধ, যেমন কিটোকোনাজোল খুবই আনে এখন। তারপরে বাজারে যে ওষুধগুলো আছে, কমন ব্র্যান্ড যেটা আমাদের খুশকি শ্যাম্পু হিসাবে পরিচিত, নাম তো এখানে নেবো না, যেগুলো সবাই জানে যে এটা খুশকির ওভার দ্য কাউন্টার ব্র্যান্ড। তারা জেটপিটিও বা জিঙ্ক পাইরোথন বলে একটা সলিউশন ইউজ করে, ওটাও ফাঙ্গাসকে একটু প্রতিহত করে, ওটাকে আটকায়। এইগুলোকে ইউজ করা হয়। এবং আমাদের কিটোকোনাজোল বা অ্যান্টি ফাঙ্গাল, আরও কিছু লুলিকোনাজোল শ্যাম্পু এসছে,
কখনো স্যালিসাইলিক অ্যাসিড আমরা ইউজ করি, যেগুলোকে স্কেলসগুলোকে তোলে। এবং তার চেয়ে বেশি সব ডিজিজ কিন্তু খুশকিও থাকে না, তার চেয়ে বেশি খুব মোটা চামড়া আটকে আছে, সেগুলো স্ক্যাল্প সোরিয়াসিসও হতে পারে। অতএব খুশকি বলে চিকিৎসা করে গেলাম, চুল ফুল নষ্ট হয়ে গেল, তারপরে এসে লাভ নিয়ে। যখন দেখা যাবে যে পারসিস্টেন্ট ড্যান্ড্রাফ বা খুশকি হচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর কিটোকোনাজল শ্যাম্পু, এগুলোতে কিছু কিছু প্রবলেম হয়, চুলের হেয়ার ড্রাই হয়, সেগুলো কন্ডিশনার লাগাতে হবে, কিন্তু খুশকি থেকে চুল পড়ে না। আচ্ছা, এটা মিথ। আমাদের স্ক্যাল্প মনে রাখতে হবে, স্ক্যাল্প হচ্ছে বাইরের দিকে আছে, তার ওপরের লেয়ারের কোনো ডিজিজ কি করে চুলটাকে ফেলবে? চুল তো হেয়ার ফলিকল আছে, চুল পড়ে কখন? হরমোনাল এফেক্টে এবং বিভিন্ন বডি যখন চেঞ্জ হয়, যেমন কোভিড, এটা অনেকেই দেখেছে এবং ডেঙ্গুতে এখনও দেখে যাচ্ছে যে কোভিডে তো চুল ভীষণ পড়ে গেছিলো। প্রথমবার কোভিডে মানে আমাদের হাসপাতালে একজন নার্সিং স্টাফ আছে, তার চুল ছিল না, মানে এতটাই সাংঘাতিক, একটাও চুল ছিল না একটা সময়। অল দ্য হেয়ার ফলেন। আফটার 6 months she got back every hair. ডেঙ্গুর পর একটা পরে আমরা এটাকে বলি টেলোজেন ইফ্লুভিয়াম, মানে ওই আঘাতটার জন্য বডি আমাদেরকে চুলটা ফেলে দেয়। মানে চুলটা তো আমাদের অত এসেনশিয়াল বা প্রয়োজনীয় অর্গানের মধ্যে বডি মনে করে না, আমরা মনে করতে পারি। বডির কাছে তখন তার 3টে গুরুত্বপূর্ণ আমাদের অর্গান, যেটা হার্ট, কিডনি, লিভার, তারপরে ব্রেন, এইগুলো বাঁচানোর দরকার। তাহলে যত নজর ওই দিকে যায়, এ আমাদের অতটা দেখা হয় না। তেজ্যপুত্রের মতো এ রেস্টিং ফেজে চলে যায়, ফেস চেঞ্জ করে, তারপরে কী হয়, তার শেডিংয়ের দিকে চলে যায়, নতুন হেয়ার আবার গ্রোথ হয়, তাতে হেয়ার ফলিকুলের কিছু হয় না। আচ্ছা, এই হেয়ার ট্রান্সপ্লান্টও এখন প্রচণ্ড ট্রেন্ডিং, কথায় কথায় সবাই হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে, এটা কতটা সাইন্টিফিকটা? এর সাইড এফেক্টসগুলো যদি বলে। সাইড এফেক্ট তো সব কিছু হতে পারে, যে লোকাল ইনফেকশান প্রবলেম হতে পারে, আর এক্সপেন্ডিচারটা একটু হাই থাকে, আর একটা লং অপারেশন, ধৈর্য লাগবে। হেয়ার ট্রান্সপ্লান্ট মানে হেয়ারগুলো দিয়ে দিলাম পরের দিনই চালু হয়ে গেলো তা নয়। হেয়ার দেওয়ার পরে সেগুলো শেডিং হবে, আমরা তো ফলিকল দিই, তখন থেকে হেয়ার গ্রোথ হবে, তবে ভালো রেজাল্ট হয়। এটা বলে দিচ্ছি, নাও এডেজ যে এখন যে ট্রিটমেন্ট আমাদের ফলিকুলার হেয়ার গ্রাফটিং হয়, গুড রেজাল্ট। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে নতুন চুল আমরা দিচ্ছি, তো পুরনো চুলগুলো কী হবে? পুরনো চুলগুলো তো সেই নিজের মতো সেই ডিজিজের জন্য কমতে থাকছে। মানে মিনক্সিডিল বা ফিনাস্টেরয়েড, যে দুটো অ্যাপ্রুভ থেরাপি, ওই দুটোর মধ্যে একটা বা দুটোই একসঙ্গে আপনাকে চালাতেই হবে। মেডিকেল ম্যানেজমেন্ট অফ অ্যালোপেশিয়া আপনাকে করতে হবে, সঙ্গে অ্যাড অন হিসেবে আপনি ট্রান্সপ্লান্ট করতে পারেন, যেগুলোতে মেডিকেল ম্যানেজমেন্ট করেও আর চুল আসছে না, যেমন ফ্রন্টাল হেয়ার লাইন। ছেলেদের এটা রিসিড করে যায়, তো মেল প্যাটার্ন বলনেস, এটা আমার মেল প্যাটার্ন। মেয়েদের চট করে করে না, মেয়েদের মধ্যে খুব কম ক্ষেত্রে মেল প্যাটার্ন হয়, খুব কম, সে 2-4 ছেড়ে দিচ্ছি। মেয়েদের থিনিং হয়, স্ক্যাল্প দেখা যায়, চাঁদিটা দেখা যায়। আর ছেলেদের ক্ষেত্রে আমাদের এখান থেকে বাই টেম্পোরাল দিয়ে শুরু হয়, মাঝখান দিয়ে শুরু হয়, কমনে দুটো জুড়ে গেলে যখন, তখন অর্ধদণ্ডকে টাক হয়। তো সেই জায়গাটা, এই জায়গাটা আসতে চায় না, মেডিকেল থেরাপি রেজিস্ট্যান্ট থাকে এসব এরিয়া, সেই সব জায়গায় আমার হেয়ার লাইন তৈরি করে করা যায়। মানে মেডিকেল থেরাপির সঙ্গে সঙ্গে আমরা কিছুটা সার্জিক্যাল থেরাপি, কিছু কেসে স্টেজ আছে আর কি, সেই স্টেজ অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হবে, তবেই সাকসেস হবে, এটা মনে রাখতে হবে। একটু আরেকটা প্রশ্ন, ধরুন আমার মাথায়ও চুল আছে, গালেও চুল আছে, বডিতেও চুল আছে, শুধু মাথায় টাক পড়ে কেন? না, মাথাতে ওই হরমোন ডিপেন্ডেন্ট। আচ্ছা, ওই হরমোন এসে ওটা মিনিয়েচারেশন করে, ছোট করে দেয়, এইগুলো হরমোন ডিপেন্ডেন্ট। এইগুলো তো বরং আমাদের যাদের অ্যান্ড্রোজেন আছে, তাদের হেয়ার লোম টোম বেশি দেখা যায়, কিন্তু মাথার চুলটা কমে যায়, ওটা হরমোনের এফেক্টে হয়। আচ্ছা, সেই জন্য অনেক লোক বলে যেখানে চুল থাকার দরকার নেই সেখানে চুল আছে, আর যেখানে চুল থাকার দরকার ছিল। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হয়, মেয়েদের কিন্তু একটা মিক্সড কারণ থাকে। মেয়েদের তো হরমোনাল এফেক্টটা ওইখান দিয়ে অতটা, মানে মেল প্যাটার্ন, টেস্টোস্টেরন হরমোন তো এফেক্টিভ নয়, কিন্তু ওদেরও একটা অ্যালোপেশিয়া দেখা যায় এই হরমোন বেসটি, মিনক্সিডিলও কাজ করে, কিন্তু ওদের সঙ্গে আরও অ্যানিমিয়া, অন্য সিস্টেমিক ডিজিজ থাকে, মানে থাইরয়েডের প্রবলেম, এগুলো তো সবসময় ছিল, আছে। জিঙ্ক ডেফিসিয়েন্সি, বায়োটিন ডেফিসিয়েন্সি খুব কম হয়, কিন্তু অ্যাকচুয়ালি বায়োটিন দিলে এফেক্ট হয়, কিন্তু এখনও সে নিজেকে ড্রাগ হিসেবে প্রুভ করতে পারেনি। না, ওটা এখন দেখছি, আর এরকম সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় ইউটিউবে বায়োটিন চুইংগাম খান রোজে, হ্যাঁ, বায়োটিন সব পাওয়া যাচ্ছে, আমরা বায়োটিন সাপ্লিমেন্ট বিক্রি হচ্ছে, এটা কিন্তু ফুড সাপ্লিমেন্ট হিসেবে লাইসেন্স আছে, ড্রাগ হিসেবে লাইসেন্স নেই, এটা মনে রাখতে হবে। আর নট ড্রাগস, এগুলো তার ভিটামিন সাপ্লিমেন্ট। বায়োটিন তো একটা ভিটামিন, বি কমপ্লেক্স গ্রুপের একটা ভিটামিন, হাই ডোজে দেওয়া হচ্ছে।
এবং এফেক্ট দেখা গেছে কিছু, কিন্তু সেই এফেক্টটা এখনও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয়নি। মানে যেমন আপনারা এখন সবাই অনেকে অনেক কিছু জেনে গেছে, সেটা কী করে জানলো? ভ্যাকসিন নিয়ে কোভিডের সময় সবাই মোটামুটি স্টাডিগুলো বুঝেছে যে একটা জিনিসকে আসতে গেলে কতটা স্টাডি করতে হয়। ঠিক ঠিক। বায়োটিনের কোনো সাকসেস রিপোর্ট এখনো পর্যন্ত নেই। যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট নামে নিজেকে প্রমাণ করতে পারেননি যে ওইটার জন্যই ঠিক হয়েছে। যেমন একটা ওই কোভিডের পরেই মনে করুন চুলটা পড়ে গেল, তার মানে বায়োটিন তো দেবেই, সবাই খাবে বায়োটিন। যে বায়োটিন খায়নি তারও চুল চলে এসছে, যে খাইয়েছে তারও এসে গেছে। এবার আপনি কী বুঝবেন? আমাদের চুল তো প্রতিদিন কিছু চুল তো পড়ে যায়। হ্যাঁ, 100টা পর্যন্ত পড়তে পারে, 100টার মধ্যে পড়তে পারে, আর কিছু চুল তো গজায়ও। অবশ্যই। ওই যে বললাম আমাদের ফেজ থাকে অ্যানাজেন ফেজ, মানে যেটা স্টে করে 5 to 7 ইয়ার্স পর্যন্ত, আর টেলোজেন ফেজ যখন চলে যায় রেস্টিং ফেজ। টেলোজেন ফেজের পরেই ওর চুলটা পড়ে যায়, ওটা 3 মাস মতন থাকে। এবার প্রথম দিকে কিছু পাওয়া যায় না, যেই আর 1.5-2 মাস হলো তখন রেস্টিং ফেজ থেকে ঝরতে শুরু করে, তখন মনে হয় সব চুল এরকমভাবে পড়ে যাচ্ছে। দেখো যাদের প্রচুর চুলকানি তাদের কি করা উচিত? চুলকানো তো সবাই পছন্দ করে, আমরা একে ওকে চুলকে দিই এবং চুলকানো আর মানুষের অভ্যাস না, এবং মানুষের আর একটা জিনিসও শেখা উচিত যে ধরে নিন কখন কোথায় চুলকাতে নেই পাবলিক প্লেসে থাকে। এখন তো দেখা সামনে, এখন তো লোকে চুলকাবেই, দেখুন সামনে ভোট আসছে, এখন সব চুলকে যাবে। মানে সায়েন্টিফিক্যালি কিভাবে চুলকাবে লোকে, মানে কেউ বুঝতে পারবে না কিন্তু চুলকাচ্ছি। ও চুলকানোর একটা মানে স্যাটিসফ্যাক্টরি ডিজায়ার, অনেকে চুলকে খুবই আরাম হয়, চুলকে খুব আরাম, বাংলা এরকম আছেও, চুলকায় বড় সুখ টাইপের। কিন্তু চুলকানো খুব বেদনাদায়কও হতে পারে। ইচিং একটা ম্যানিফেস্টেশন, মানে কী বলে, ওটা পেন সেন্সেজ নার্ভ দিয়েই যায়। একটা পেন থ্রেশোল্ড যেটা বলি ব্যথা, তার একটু কম মাত্রায় যে সেন্সেশন সেটাই একই সাইকেল দিয়ে যায়, সেটাই চুলকানো। ইচিং কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কি হয়, ইচিং আমাদের প্রোটেকটিভ ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি। যদি আমাদের কোনো ইচিং না থাকতো, যেসব পেশেন্টের এরকম ধরনের কিছু ডিজিজ আছে, যেমন চুলকানি বলতে হবে, যেটাকে স্কেবিজ আমরা বলি, সেটা বাংলায় চুলকানি বলা হয়। খোস পাচড়া চুলকানির মধ্যে চুলকানি, যেটা কমনেস পুরনো রোগের মধ্যে পড়ে, নাম অনেকেই জানে, চুলকানি হয়েছে, এটা একটা জীবাণু দিয়ে হয়। কিন্তু যার চুলকানোর ক্ষমতাই নেই, প্যারালাইজ পেশেন্ট, তাদের মধ্যে কিন্তু ওই নরওয়েজিয়ান স্কেবিজ বা ভয়ঙ্করভাবে একটা ইনফেস্টেশন দেখা যায়। চুলকানো মানুষকে সজাগ করে দেয় এবং ইনফ্লামেশনের সাইন একটা। সেই ইনফ্লামেশন মানে হচ্ছে সেই রোগটাকে প্রতিহত করতে যায় বডি, সেই সঙ্গে সিমটমটা হয়। আর যাদের কোনো সিমটম নেই তাদের ক্ষেত্রে রোগ দীর্ঘকালে বেড়ে যায়। চুলকানো একটা প্রোটেকশান পদ্ধতি আমাদের। চুলকানো ব্যথা যায় বলে ইনফ্লামেশন মানেই হচ্ছে বডির রেজিস্ট্যান্স। অনেকে বলে সারাদিন ধরে জামা কাপড় পরে ঘুরে বেরিয়েছি গরমে, রাত্রেবেলা যখন জামা কাপড় খুলেছি তখন দেখছি যে চুলকে চুলকে পাগল হয়ে যাচ্ছে। গ্রয়েন্সে ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে 1 নম্বর। গরমকালে কী হয়, গরমকালে যেগুলো ভাঁজের জায়গাগুলোতে বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশনগুলো থেকেই ইচিং বেশি হয়। কিছু ক্ষেত্রে খুব হেভি ওয়েট কেউ হলে তাদের ইন্টারট্রিগো বা দুটো জায়গার ঘষার ফলে একটা ইনফ্লামেশনও হয়, সেগুলো ফাঙ্গাল ইনফেকশন নয়, ইনফ্লামেশন থাকে। সেখানে একটু স্টেরয়েড ক্রিম বা ময়েশ্চারাইজার অয়েল, আমি তো কোকোনাট অয়েল বলি, ইউজ করতে হয়। ওই জায়গাগুলো প্রপার ট্রিটমেন্ট করতে হয়। অ্যাকচুয়ালি আমাদের লোকেরা কী করে, বেশিরভাগ ক্ষেত্রে ওই ওষুধের দোকান থেকে গিয়ে মিক্স স্টেরয়েড অ্যান্টিফাঙ্গাল নিয়ে লং টার্ম লাগায়, জায়গাটা একদম নষ্ট করে দেয়। স্টেরয়েডের সাইড এফেক্টও হয়, আর জায়গাটা পাতলা হয়ে যায়, এবং এটা সাইকেলের মতো চলতে থাকে। তো একবার ওই সাইকেলে পড়লে কমে যায় একটু, আবার কয়েকদিন বাদে লাগায়, দিয়ে বলে সারছে না। আর ফাঙ্গাল ইনফেকশনও থাকে, মানে দাঁত যাকে বলি, দাঁতটা খুব বেশি হয় কুচকিতে, টিনিয়া ক্রুডিস বলে আমরা বলি, দাঁত হাজা চুলকানি। আচ্ছা, এই মলমটা কি কার্যকরী? যে কোনটা? স্যালিকল হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আরও কী কী ভেতরে আছে এই কোম্পানি তো বলা সম্ভব না। প্লেন স্যালিসাইলিক অ্যাসিড আমরাও ইউজ করি, ওষুধের সঙ্গে মিশিয়ে ইউজ করি। ওটা কেরাটোলাইটিক বা ওপরে স্কিনের লেয়ারগুলোকে উঠিয়ে দেয় আর কি তাড়াতাড়ি। তাহলে ওপরে যদি ফাঙ্গাস সেল থাকে তাহলে ফাঙ্গাসগুলো একটু শেডিং হয়ে যায়। ওই জন্য স্যালিকল বা স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু ফাঙ্গাসের ক্ষেত্রে এফেক্টিভ ফাঙ্গিস্ট্যাটিক হিসেবে, ফাঙ্গাসগুলোকে ফেলে দিতে সাহায্য করে। আচ্ছা, ফাঙ্গাস ইনফেকশন কিন্তু একদম বড় প্রবলেম, এবং এটা হিউজ প্রবলেম, ফ্যামিলিয়াল প্রবলেম, ফ্যামিলিতে ছড়িয়ে যায়, এপিডেমিক্সের মতো একটা চলে। এখন বলে এশিয়ান রিজিয়নে একটা ফাঙ্গাস এপিডেমিক্স চলছে, এটা নিয়ে প্রচুর স্টাডি হয়েছে। একটা পেশেন্ট আছে যারা 4 to 5 ইয়ার্স ধরে ভুগছে, যেটা আগে 20 ইয়ার্স আগে দেখাই যেত না, অ্যান্টিফাঙ্গাল দিলেই চলে যেত। কিন্তু কম্বিনেশনগুলো বাড়ার জন্য আমাদের এশিয়ান কান্ট্রিজ, কিন্তু আবার বলছি এটা অল ওভার ওয়ার্ল্ড না, এশিয়ান কান্ট্রিতে
এই ধরনের ফাঙ্গাসের প্রকোপ দেখা গেছে, রেজিস্ট্যান্ট ফাঙ্গাস। চামড়ায় এই ঘা, মানে কমনলি চামড়ায় লোকে কি কি ঘা দেখতে পায়, মানে আপনি কি কি ঘা দেখতে পান চামড়ায়? চামড়ায় যেটা বললাম চুলকানি, স্কেবিজ, আর ঘা বলতে গেলে ইমপেটিগো পাওয়া যায়, গরমকাল এলেই সব এই যেটাকে আমের কষ ঘা বলি, মানে ইমপেটিগো। অ্যাকচুয়ালি ওটা তো ব্যাকটেরিয়াল ইনফেকশন, বাচ্চাদের বেশি দেখা যায় এখানে মুখের চারপাশে। ওটা আমের রস থেকে হয় না, ওই সিজনের সঙ্গে ম্যাচ করে বলে লোকে বলে যে ফোসকা মতো হয়ে যায়, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যায়। স্যার আপনার ভয় লাগে না যখন এরকম কোনো চুলকুনির পেশেন্ট, ধরুন আপনি দেখছেন যে আমার যদি হয়ে যায় বা এরকম হয়ে যায়, আপনার কোনো দিন কোনো চুলকুনি পেশেন্ট থেকে আপনার কিছুভাবে ট্রান্সমিটেড হয়েছে? খুব আর্লিতে একবার দুবার স্টুডেন্ট পিরিয়ডে স্কেবিজ হয়ে থাকতে পারে হাত দিয়ে দেখার জন্য, কিন্তু এখন তো আমাদের অসুবিধা হয় না, কারণ ওই আমি তো অন্তত ঢোকার সঙ্গে সঙ্গে এইসব ধরনের ডায়াগনোসিস হয়ে যায়, আর ওতে কোনো অসুবিধা হয় না। স্যার সবচেয়ে আশ্চর্য চুলকানির পেশেন্ট কি ডিল করে? আশ্চর্য চুলকানি মানে হচ্ছে যার কিছুই দেখা যাচ্ছে না, চুলকেই যাচ্ছে কোনোভাবে, সারা 10 বছর ধরে চুলকাচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না, আর কিছু করছে না, ওটাই তার ফুল টাইম জব, চুলকানি সারা দিন। আরেকটা হচ্ছে, আমি হলো ওকে দিয়ে স্ক্র্যাচ কাট দিতাম। একটা সাইকোলজিক্যাল ডিজিজ আছে, একটা ডিলিউশন আছে, ডিলিউশন অফ প্যারাসিটোসিস বলে। তারা তো চুলকায় এবং স্কিন তুলে তুলে মনে করে গায়ে পোকা হাঁটছে। অ্যাকচুয়ালি ওটা সাইকিয়াট্রিস্ট দিয়ে ট্রিটমেন্ট করতে আমরা দেখেছি, কাগজে করে স্কিন ডাস্টগুলো, স্কিনের পার্টিকেলসগুলো নিয়ে আসে, চামড়া তুলে বলে এগুলো পোকা। তো এরকম প্রায়ই দেখা যায়। আমরা আস্তে আস্তে চামড়ার থেকে চামড়ার উপরে কিছু জিনিসের জন্য আমরা আসি, সেটা হচ্ছে ওই 116 চাঁদ কি রাতে এক তুমহারি কাঁধে কা তিল। এই যে তিল থেকে কি তাল হয়? তিল থেকে তাল হতে পারে, কিন্তু আমরা ইন্ডিয়ানরা বা এশিয়ান কান্ট্রির লোকেরা এর থেকে কিছুটা বেঁচে আছি। অস্ট্রেলিয়ানরা খুব মারাত্মকভাবে বিপজ্জনক, এবং অনেক ইউরোপিয়ান কান্ট্রি, মানে হোয়াইটসরা, ককাশিয়ানসরা বেশি। টাইপ আমাদের 6টা টাইপ আছে, 1, 2, 3 আমাদের দেশে হয় না, 4, 5 হয়, আর 6 তো নিগ্রয়েড আফ্রিকান কান্ট্রিতে দেখা যায়। তাই আমাদের দেশে মেলানিনটা বেশি থাকে। মেলানিন অ্যাকচুয়ালি সানলাইট থেকে আমাদের আটকায়, প্রোটেকটিভ, প্রচুর প্রোটেকটিভ। ওই জন্য সানলাইট ইনডিউসড যে স্কিন ক্যান্সার, তিল থেকে যেটা হয় সেটাকে আমরা বলি মেলানোমা। তো আমাদের দেশে মেলানোমা 2-1টা রেয়ার ভ্যারিয়েন্ট ছাড়া পাওয়া যায় না, ঠিক আছে? আমাদের দেশে খুব কম ক্ষেত্রে দেখা যায় যে মেলানোমা হচ্ছে রেয়ার। তবে হ্যাঁ, কালো কোনো স্পট যেটা বাড়ছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কালো থেকে সাদায় আসি, সেতি কেন হয়, আর সেতি কি কিউরেবল? আর অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় যে সেতি বাড়তে থাকে, যেটাকে সত্যি বলতে আমরা এখনও লাগাম পড়াতে পারিনি। এটা সম্বন্ধে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না, কোনো গাইডলাইন প্রপার নেই যে এটা দেখে বলতে পারি এই লোকটা বাড়বে না, বাড়বে না, বলার 15 দিনের মধ্যে বেড়ে যেতে পারে। এটা সবসময় মনে রাখতে হবে যে সেটিকে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কোনো লোকেই গ্যারান্টি দিয়ে চিকিৎসা হয় না, কিন্তু সেটিতে একদম হবে না। আমার পেশেন্টদের যেন আমি ক্ষেত্রে বলে দিই যে আপনি ইউজুয়ালি 2 মাস 3 মাস পরে পরে দেখি। সেটি কেন হয় সবার আগে? সেটি হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার, মানে জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকে, কিন্তু জেনেটিক মেন নয়, প্রিডিসপোজিশন থাকে। এরকম অনেক ডিজিজ আছে, ডায়াবেটিস বলুন, এগুলো বলে পলিজেনিক আমরা বলি। জেনেটিক্সটা সব করে, জেনেটিক্স একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু তার সঙ্গে বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অটো ইমিউন। সাধারণ লোক অত বুঝতে পারে না। অটো ইমিউন মানে হচ্ছে ঘরের শত্রু। আমাদের যে ইমিউনিটি বা আমাদের প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা মনে করেন আপনি মিসাইল তাক করলেন, মিসাইলটা গিয়ে আপনার অন্য দেশে না পড়ে আপনার দেশেই পড়ল, তাহলে একটা লাগামহীন ঘোড়া, অটো ইমিউনিটি। সেই জন্য আমাদের চিকিৎসা টার্গেটটা হয় ওইভাবেই, যে ইমিউনিটিটাকে সাপ্রেস করা হয়। এই জন্য ট্রিটমেন্টে, অটো ইমিউনিটিজের ট্রিটমেন্টে অলওয়েজ সাম রিস্ক আছে। সেটি কি সেরে যাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিছু ক্ষেত্রে অবশ্যই সম্ভব, আর কিছু ক্ষেত্রে খুব কঠিন, কিন্তু কিছু ক্ষেত্রে আছে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটি কি ছোঁয়াচে? সেটি কোনোদিন ছোঁয়াচে না, আর জেনেটিক্যালি খুব প্রশ্ন হয়। এমনকি ডাক্তারবাবুদের থেকেও প্রশ্ন পেয়েছি যে আমার মেয়েকে বিয়ে দেবো, এখানে ইয়েতে আছে কিনা। সেটিতে জেনেটিক্যালি আমরা খুব কমই পাই অ্যাকচুয়ালি, যে বাবা সেটি ছেলেকে নিয়ে এলো, তো কোথায় দেখতে পাই? এরকম তো কোনোদিন দেখতেই পাই না, খুব কম। 2-1 জন এলে বরং আমরা নোট করি ও এদের আছে। সেটি নিয়ে অ্যাকচুয়ালি চিকিৎসা কম কেন আছে, তার একটা কারণও আছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের পৃথিবীতে কারা ট্রিটমেন্টগুলো বার করে, রিসার্চ, আমাদের দেশে মৌলিক রিসার্চ কম হয়। বেশিরভাগই আমরা যেগুলো করি জেনেরিক কপি মেডিসিন,
আমরা সস্তায় কপি মেডিসিন তৈরি করি। আমরা যেগুলো ব্র্যান্ডেড কিনি সেগুলো কিন্তু ব্র্যান্ডেড জেনেরিক্স মনে রাখতে হবে। আচ্ছা, ওরা মৌলিক ড্রাগ নয়, ওই কোম্পানি ওটাকে রিসার্চ করে বার করেনি, ও নিয়ে এসছে ফর্মুলাটা। কিন্তু তাহলে জেনারিক যেহেতু তার সেতির এগেনস্টে রিসার্চ করবে কারা, যারা করবে তাদের কাছে সেতি ইজ নট এ প্রবলেম, কারণ তাদের গায়ের রং সাদা, সাদা গায়ের ওপর সেতি আপনাকে কষ্ট করে বুঝতে হয়, আপনি বুঝতেই পারবেন না। যারা একদম প্রপার হোয়াইট তাদের মধ্যে সেতি আপনি বুঝতে পারবেন, চট করে বোঝাই যাবে না। দে আর নট বদার, তারা একটা কনসিলিং পাউডার লাগিয়ে নিলে সেতি গেল। কোন সেলিব্রিটির হেয়ার ট্রান্সপ্লান্টটা আপনার মনে হয় যে ভালো হয়েছে? হর্ষা ভোগলে, সৌরভ গাঙ্গুলি নাকি অমিতাভ বচ্চন? এখন তো অনেকে ভালো রেজাল্ট হয়েছে। হর্ষা ভোগলে তো বেশ ভালো হয়েছে, ভালো রেজাল্ট। গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির বেশ ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন খুব কমন, কিন্তু এখন সেলিব্রিটি বলে নয়, এই আমাদের হাসপাতালের ডাক্তার আছে করা, অন্তত 2 জন আছে, ভালো রেজাল্ট। মানে সরকারি হসপিটালে হেয়ার ট্রান্সপ্লান্ট? না, ও তাই বলছি, প্রাইভেট। আমি জানি না। সরকারি হাসপাতালে হেয়ার ট্রান্সপ্লান্ট করা সম্ভব না সরকারি হাসপাতালে, অ্যাকচুয়ালি খুব মুশকিল, কারণ আপনি একটা পেশেন্টের পেছনে এত টাইম দিতে পারবেন না। হেয়ার ট্রান্সপ্লান্ট কতক্ষণ টাইম লাগে আপনার ধারণা নেই। একটা সেটিংয়ে ধরুন 500, 1000, 1500 হেয়ার দেওয়া হলো, সেটাতে 6 to 8 আওয়ার্স লাগে। ওই জন্য যেখানে হেয়ার ট্রান্সপ্লান্ট ওটি হয় সেটা ডিফারেন্ট, মানে টিভি চালানো থাকে, মানে অনেকক্ষণের ব্যাপার। 6-7 জনের টিম কাজ করে, একজন কাটে, এগুলোকে করে। বিশাল জটিল প্রক্রিয়া নয়, কিন্তু একটা স্কিল লাগে এবং বিশেষ করে ধৈর্যের প্রক্রিয়া। আর স্যার এবার আমরা এসটিডি নিয়ে কথা বলবো। এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মেজর এসটিডির মধ্যে আমরা যেগুলো ফেলি সেগুলো হচ্ছে প্রাচীন যেগুলো আছে, সিফিলিস, গনোরিয়া, স্যাংক্রয়েড, এলজিভি অ্যান্ড লিম্ফোগ্যানোলোমা আর গ্যানোলোমা ইঙ্গুইনালি, এই 5টা হচ্ছে কমন এসটিডি। তার সঙ্গে এইচআইভি প্লাস এইচআইভিটা এসটিডি প্লাস এইচআইভি ধরা। এইচআইভি তো শুধু এসটিডি নয়, আরও অনেকভাবে ট্রান্সমিটেড হয়, ওই জন্য এসটিডি ওয়ান অফ দ্য মোড অফ ট্রান্সমিশন। হারপিস কি? না, হারপিস নিয়ে কথা বলার একটা গুরুত্ব আছে, যে হারপিস একটা টার্ম যেটা সাধারণ লোকেরা জানে, এবং হারপিস অ্যাকচুয়ালি 2টো ডিজিজ, সেখানে মানুষের একটু গন্ডগোল হয়ে যায়। হারপিস বলতে 2 রকম ভাইরাস থাকে, একটা হারপিস সিমপ্লেক্স, একটা হারপিস জোস্টার। যেটা হারপিস জোস্টার বা কমন লোকে হারপিস বলে জানে, হারপিস ছোটো যেটা আছে সেটা হারপিস সিমপ্লেক্স, ঠোঁটে হয়, বারবার করে ফোসকার মতো বেরোয়, সেটাকে ওরা হারপিস বলে অতটা পরিচিত নয়, আমাদের কাছে পরিচিত। হারপিস বলে যেটা পরিচিত সেটা হচ্ছে হারপিস জোস্টার, যেটা পেনফুল ব্লিস্টার্স হয়, এবং সেটা চিকেন পক্সের যে ভাইরাস আছে ভ্যারিসেলা জোস্টার, সেটা রিঅ্যাক্টিভেট হয়ে হয়। এটা একটা এই সময় বিশেষ করে হচ্ছে, এবং চিকেন পক্স হচ্ছে, হারপিস জোস্টারও হচ্ছে। হারপিস জোস্টারের আরেকটা নাম হচ্ছে সিঙ্গলস। এখন দেখবেন ভ্যাকসিনও এসছে, মাঝে মাঝে অ্যাডও বেরোচ্ছে, 50 ইয়ার্সের এই যে এভাবে যে দেওয়ার কথা, নতুন এসছে ভ্যাকসিনটা। হারপিস জোস্টারের প্রবলেমটা কি? হারপিস জোস্টার যেহেতু ওই নার্ভটা দিয়ে যায়, নার্ভ দিয়ে যায় একটা। চিকেন পক্স যেটা আপনি আগে পেয়েছেন, কিছু ক্ষেত্রে একটা জায়গায় নার্ভ বান্ডিলের মধ্যে থেকে যায়, এবং বিশেষ কিছু ক্ষেত্রে আফটার 15 to 25 ইয়ার্স এবং লং গ্যাপে ওরা ব্যাক করে থ্রু এ নার্ভ, মানে ইনসাইড আউট হয়। চিকেন পক্স কী হয়, আউটসাইড থেকে আমরা আমাদের শরীরে ঢোকে দিয়ে পক্স ম্যানিফেস্টেশন হলো। এবার কিছু ক্ষেত্রে ওটা ভাইরাস থেকে গিয়ে আবার রিঅ্যাক্টিভেট করে, এখন আপনার ইমিউনিটিটা কমে যায় এগেনস্ট চিকেন পক্স, তাহলে ওটা রিঅ্যাক্টিভেট করে এবং ইট ক্যান বি ভেরি পেইনফুল। এবং ওটা থেকে কিন্তু অন্য লোক যখন অ্যাকোয়ার করবে তার কিন্তু চিকেন পক্সই হবে। তো এটা হারপিস জোস্টার, পেনফুল কন্ডিশন, এবং সেরে যাওয়ার পরও 3 মাস থেকে 3 বছর পর্যন্ত থাকতে পারে পেন আর কি। ওটা বলে পোস্ট হারপিটিক নিউরালজিয়া। চোখের ওখানে হলে চোখে ড্যামেজ হতে পারে হারপিস জোস্টার অপথ্যালমিকের, মানে একটা মোর সিভিয়ার কন্ডিশন, যেটা একটা নার্ভের রুট বরাবর শরীরের একদিকে হয়, এটা মনে রাখতে হবে। বাঁ দিকে হচ্ছে বাঁ দিকেই সীমাবদ্ধ থাকবে, কারণ নার্ভটা আমাদের স্পাইন থেকে ওইভাবে বেরোয়, একটা বাঁ দিকে বেরোয়, একটা ডান দিকে বেরোয়, বাঁ দিক ডান দিক এরকমভাবে বেরোয়। তো এখান দিয়ে এরকমভাবে যাবে, এরকমভাবে যাবে, অথবা এরকমভাবে যাবে, এখানে মিড লাইনে গিয়ে আটকে যাবে। এইটাকে হারপিস জোস্টার বলে। কুইকলি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে নার্ভটা ড্যামেজ থেকে আমরা ভবিষ্যতে নার্ভ ব্যথা থেকে অনেকটা নিজেকে বাঁচাতে পারি। সেকেন্ড হারপিস হচ্ছে হারপিস সিমপ্লেক্স। সেটা 2টো জায়গায় হয়। একটা হচ্ছে আমাদের খুব কমনলি যেটা দেখি, জ্বর হলে, পিরিয়ড হলে, স্ট্রেস হলে এটা বেরিয়ে আসে। এইটাই কিন্তু আবার জেনিটাল এরিয়ায় হতে পারে। সে কোনো বাইরে একটা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল এনকাউন্টার করলো, এবং তার সেই
পার্টনারে যদি এইচআইভি থাকে তাহলে একটা সাধারণ যার আলসার নেই তার চেয়ে যার আলসার আছে তার সম্ভাবনাটা অনেক বেশি। সিফিলিসটা কিভাবে শরীরে আসে যেটা যদি বলেন? সিফিলিসটা মেনলি আসে, ওটা অনেকটা এরকমভাবে হয়। সিফিলিসটা ব্লাড ট্রান্সফিউশনে আমরা টেস্ট করে নিই। এছাড়া যেটা বলি হচ্ছে মাদার চাইল্ডে কনজেনিটাল সিফিলিস আসতে পারে, কিন্তু মেজর আউটব্রেক অফ কোর্স সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আচ্ছা, সিফিলিসের সিমটমসগুলো যদি একটুখানি? সিফিলিসের সিমটম সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। এটা পেনাইল আলসার বা জেনিটাল আলসার করতে পারে, মেয়েদের ক্ষেত্রে আলসার কম হয়, ছেলেদের আলসার হয়। সেটাকে অনেক ক্ষেত্রে মলম টলম লাগিয়ে ট্রিটমেন্ট করে, নিজে থেকে তো একটু কমেও যায়। আরও একটি রোগ, সেটা হচ্ছে গনোরিয়া। গনোরিয়াতে ডিসচার্জ হয়। গনোরিয়া বলা যাবে যে পেনাইল দিয়ে হোয়াইট সাদা দুধের মতো ডিসচার্জ হয়, এবং এটা সেক্সুয়াল ইন্টারকোর্সের কয়েকদিনের মধ্যেই হয়, এই জন্য এটা মানুষ বুঝতে পারে কুইকলি। এবং যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, সারা জীবনের জন্য তাকে ইউরেথ্রাল ওই পেচ্ছাপ আটকে যাবে আর ডায়ালেট করতে হবে, এরকম যেতে পারে। সেফ সেক্সুয়াল প্র্যাকটিস করা উচিত, সেটাই সবচেয়ে জানতে হবে, বিশেষ করে কন্ডোম। একজনকে কোথায় যাবে না যাবে পার্সোনাল বিহেভিয়ার, সেটা একটা অ্যাডাল্টকে চেঞ্জ যতটা না করতে পারবেন, আপনি কন্ডোম ইউজ করতে এনকারেজ করা উচিত। একটা পার্টনারে থাকা অলওয়েজ গুড, কিন্তু সবাই আপনার সেই জ্ঞান নাও নিতে পারে। আচ্ছা, আমাদের জেনারেশনের খুব পপুলার একটা হবি বা শখ বলা যেতে পারে, সেটা হচ্ছে ট্যাটু করা। ট্যাটু কি হেলদি? ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার ঠিক আছে, কিন্তু গ্রিন রেড এগুলো কিন্তু সেফ কালার নয়। বা কালারফুল ট্যাটুস তো কালারফুল ট্যাটুতে একটু প্রবলেম থাকে, কিছু কিছু ক্ষেত্রে ট্যাটুতে রিয়াকশান হবে না, ট্যাটুতে গ্রানুলোমাটাস রিয়াকশান এগুলো হয়, ওটা মেনে নিয়েই চলতে হবে। এমনি ট্যাটুতে প্রবলেম নেই, ট্যাটু তোলা নিয়ে অনেক প্রবলেম আছে। ট্যাটু তুলতে গেলে কিন্তু আমাদের একটাই উপায় হচ্ছে ওই পিগমেন্ট লেজার। সব মেয়েদের একটা বিশাল প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ওই অ্যাকনে। অ্যাকনে একটা হরমোন ডিপেন্ডেন্ট পাইলোসিবেসিয়াস, বা যেটা পাইলোসিবেসিয়াস মানে আমাদের হেয়ার ফলিকুল যে লাইন দিয়ে আসে, ওখানে সিবেসিয়াস গ্ল্যান্ডও থাকে। যখন বয়ঃসন্ধিকালে সিবেসিয়াস গ্ল্যান্ডে অয়েল সিক্রেশন বেড়ে যায় এবং ওখানে কিছু কেরাটিনাইজেশন প্রবলেমের জন্য ব্লক হয়, তাতে ইনফ্লেমড হয়, লাল হয়ে যেতে পারে, সেগুলোও অ্যাকনে। যেগুলো ছোটো ছোটো কাঁটার মতো হচ্ছে ব্ল্যাক হেড সার্কেল, সেগুলোও অ্যাকনে। যখন ওই 10-12 বছর থেকে অ্যাকনেটা শুরু হচ্ছে, যখনই দেখা যাবে যে একটু বেশি অ্যাকনে হচ্ছে, ট্রিট করতে হবে। মনে রাখতে হবে, অ্যাকনে আমাদের অনেকেই বাড়িতে দেখি, তারা আবার পরে 5 বছর বাদে নিয়ে আসে, দিয়ে বলে গর্তগুলো সারিয়ে দিন। অ্যাকনের উই হ্যাভ অল দ্য মেডিসিনস, ওরাল আইসোলেটেন তো শুরু করে সমস্ত আছে, তার কিছু কিছু নিয়ম আছে, এবং মেডিসিনগুলো ইজি নয়, স্পেশালিস্টদের কাছ ছাড়া এটা ইউজ করা মুশকিল, কারণ সাইড এফেক্ট আছে। আর এই যে গরম পড়ছে, এবারে ঘামাচি, এই ওই হ্যাঁ, গরমে ঘাম হবেই, কুইকলি জামাগুলো চেঞ্জ করতে হবে। আর পাউডার বেশি ইউজ করা যাবে না, পাউডারগুলো ব্লক করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। গরমে পরিষ্কার থাকতে হবে, স্নানটা করতে হবে, এগুলো ক্লিনিং, যাতে গরম ঘামাচির পরে কী হয়, গরম গোটা হয়ে যায়, মানে যেটাকে আমরা বয়েলস বলি, সামার বয়েলস, ইনফেকশন হয়ে যায়, সেগুলো আটকাতে হবে। কিছু কিছু ক্ষেত্রে চুলকে এক্সিমা ঘায়ের মতো করে দেয়, সেক্ষেত্রে অল্প স্বল্প কিছুটা টপিক্যাল স্টেরয়েড অ্যান্টিবায়োটিক কম্বিনেশন দেওয়া যায় অল্প জন্য। এবং কিছু যেগুলো বাচ্চাদের বিশেষ করে সামার বয়েলস প্রচুর দেখা যায়, বড় বড় লাল লাল গোটা গোটা, তাদের কিছু অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়। ভিটামিন সি কিছু খাওয়া যেতে পারে, হালকা পোশাক পরতে হবে। সানস্ক্রিন কি আদৌ কাজ দেয়? সানস্ক্রিন খুবই ভালো কাজ দেয়। সানস্ক্রিন কিন্তু একটা অদ্ভুত ধারণা আমাদের, গরমকালে সানস্ক্রিন লাগায়, শীতকালে লাগায় না। সানস্ক্রিন কি প্রিভেন্ট করে? সানস্ক্রিন হচ্ছে আল্ট্রাভায়োলেট রে প্রিভেন্ট করে। আল্ট্রাভায়োলেট রে কখন বেশি আসছে? শীতকালে যখন ক্লিয়ার স্কাই থাকে তখন কিন্তু যথেষ্ট আল্ট্রাভায়োলেট রে আসে, এটা মনে রাখতে হবে। হিলে প্রচুর আসে। আমরা কী দেখেন, যারা বরফে উঠছে পাহাড়ে, বরফ ঘেরা পাহাড়ে, তাদের কি থাকে? সানগ্লাস থাকে, নইলে চোখ নষ্ট হয়ে যায়। হেভি সানগ্লাস, সে আলাদা সানগ্লাস। তাহলে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের আটকানোর জন্য সানস্ক্রিন আসে। কিছুটা ট্যানিং আটকানো, সব কিন্তু ইউভিএ ইউভিবি এরা করে। ইউভি এটা ট্যানিং করে, ইউভিটা ক্যান্সারের চান্স বেশি করে, স্কিন এজিং করে। তো সানস্ক্রিন হচ্ছে গরম আটকায় না, ঘামাচিও আটকায় না, কিছু না। আল্ট্রাভায়োলেট রের যে ড্যামেজগুলো আছে, স্কিন ক্যান্সার প্রিভেন্ট করে, স্কিন এজিং, পিগমেন্টেশন, এটার জন্য মারাত্মক এফেক্টিভ। এবং কিছু ডিজিজ আছে যেগুলো সোলার এক্সারবেশন হয়, সানলাইটে বেড়ে যায়, সেগুলো ক্ষেত্রে আমরা থেরাপিউটিক বা চিকিৎসা হিসেবে ইউজ করছি, আর কিছু ক্ষেত্রে আমরা কসমেটিক্যালি ইউজ করছি। এসপিএফ কত লাগে? এসপিএফ কিন্তু আমাদের দেশে 30 তো এনাফ, অ্যাকচুয়ালি 15ও ভালো কাজ হয়। ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ইনজেকশন পডকাস্টে আসার জন্য। আর এই যে ডেইলি এখন সবাই স্কিন কেয়ারের জন্য প্রচুর প্রোডাক্টস ইউজ করে, হ্যাঁ, তো সেইগুলো কীভাবে চুজ করব? অনলাইনে দেখে না করাই ভালো, ডাক্তারবাবুদের পরামর্শ নিন। আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি যারা কিছুই না বুঝে অনলাইনে সব রকম প্রোডাক্ট রাখে দিচ্ছে, কিছুই বুঝতে পারছে না।
স্কিন টাইপের ওপর একটু ডিপেন্ড করতে হবে, কতটা অয়েল সিক্রেশন হচ্ছে, কোন সিজনে কি, সেই হিসেবে করতে হবে। সেফ ক্লিনজার দেবেন, প্রচুরবার ফেস ওয়াশ করবেন না, বারবার ফেস ওয়াশ করে লাভ নেই, 2বার যথেষ্ট। এবং যদি যাদের ড্রাই স্কিন আছে নাইটের দিকে ক্লিনজার ইউজ করলে বেটার ফেস ওয়াশের চেয়ে। আমরা প্রচুর ইনফরমেশন পেলাম চামড়া, নখ, চুল সম্পর্কে। আশা করছি আমাদের চামড়া আরো সুস্থ হবে, মোটা হবে, গন্ডারের মতন হবে। চামড়া বাঁচিয়ে চলুন। ত্বকের যত্ন নিন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু ধন্যবাদ, আপনাকে আমাদের এই ধন্যবাদ। অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতন এখানে শেষ করছি ইনজেকশনের এই এপিসোড। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা এপিসোড করি সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। ফিরছি পরের পর্বে নতুন ইনজেকশন, নতুন এপিসোড নিয়ে।